হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ওমার্স ক্লাসেস। আর তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান বই থেকে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, সাথে এর ডিটেলস আলোচনা। তোমরা প্রত্যেককেই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আশা করছি তো তোমাদের প্রত্যেকের খুব হেল্পফুল হবে এবং সব কিছু বুঝতে পারবে। চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকে তোমাদের প্রথম প্রশ্ন থাকছে, নিচের কোনটির জলীয় দ্রবণ একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড, NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এবং NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। এটা কিন্তু মাধ্যমিক 2017-তে এসেছে। তোমরা প্রত্যেকে নিজে ট্রাই করো, তারপরে আমি এর উত্তর বলে দিচ্ছি। আশা করছি তোমরা ট্রাই করে নিয়েছো। চলো এবার এর উত্তর দেখে নেওয়া যাক। দেখো, এটার উত্তর হবে CH3COOH অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো চলো এবার এর বিষয়টা একটু দেখে নেওয়া যাক। দেখো, তীব্রতার উপর ভিত্তি করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি না, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদের বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন হচ্ছে তীব্র অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, তারপরে হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড। এবং তীব্র ক্ষার কোনগুলো? তীব্র ক্ষার হচ্ছে কস্টিক সোডা এবং কস্টিক পটাশ। অর্থাৎ কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এবং কস্টিক পটাশ হচ্ছে KOH। এবং ধাতব লবণ যে সমস্ত, সেগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl, এছাড়াও হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, জিঙ্ক সালফেট ইত্যাদি। মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে কি না, যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয় এবং অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদের বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন হচ্ছে মৃদু অ্যাসিডের মধ্যে কি কি রয়েছে না, মৃদু অ্যাসিডের মধ্যে রয়েছে অ্যাসিডিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। এগুলো হচ্ছে তোমার মৃদু অ্যাসিড। এবং মৃদু ক্ষার যদি বলা হয় তাহলে হচ্ছে কি না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে সব মৃদু ক্ষার। দেখো, পরের প্রশ্ন কি বলা হয়েছে। পরের প্রশ্ন বলা হচ্ছে, নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? আচ্ছা, এখানে অপশনে কি কি আছে না, গলিত সোডিয়াম ক্লোরাইড, তরল হাইড্রোক্লোরিক অ্যাসিড, কঠিন সোডিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজের জলীয় দ্রবণ। এগুলোর মধ্যে কোনটা উত্তর হবে? গলিত সোডিয়াম ক্লোরাইড। বিষয়টা একটু জেনে নেওয়া যাক। দেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি সেটা আগে জেনে নেওয়া যাক। যে সমস্ত পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং পরিবহনের ফলে কি হয় না, বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, সে সমস্ত পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। যেমন হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ, এগুলো সবগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তার মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কি করতে পারে না, এরা তড়িৎ পরিবহন করতে পারে। তাই তড়িৎ পরিবহন করতে পারে কোনগুলো না, অ্যাসিড করতে পারে, ক্ষার করতে পারে, আর লবণ করতে পারে। তাহলে এবার অপশনে দেখো, প্রথমে রয়েছে গলিত সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড তো একটা লবণ। আবার এখানে দেওয়া হয়েছে কঠিন সোডিয়াম ক্লোরাইড, এখানে তো সোডিয়াম ক্লোরাইড লবণ। তাহলে কোনটা অপশনে হবে না, এটার উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড, গলিত সোডিয়াম ক্লোরাইড। কেন? কারণ যখনই আমরা সোডিয়াম ক্লোরাইডকে জলের মধ্যে দিয়ে দিই, গুলে দিই, তখন কি হয় না, Na+ আর Cl- আয়ন উৎপন্ন করে। আর এই আয়নগুলোই কি হয়, তড়িৎ পরিবহনে সাহায্য করে, অর্থাৎ মুক্ত আয়ন তড়িৎ পরিবহনে সাহায্য করে। কিন্তু তরল হাইড্রোক্লোরিক অ্যাসিড করে না কেন? দেখো, তরল হাইড্রোক্লোরিক অ্যাসিড তখনই করবে যদি এইটাকে আমরা জলের মধ্যে দিয়ে দিই। জলের মধ্যে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে সেটা কি হবে না, সঙ্গে সঙ্গে সেটা H+ এবং Cl- ভেঙে যাবে। তারপরে এই আয়নগুলো তড়িৎ পরিবহন করতে পারবে। তবে একটা কথা মনে রেখো সবাই, যে
কঠিন সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ কঠিন অবস্থায় যদি থাকে তাহলে কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে না। এবং গ্লুকোজের যে জলীয় দ্রবণ এটাও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। কেন? কারণ গ্লুকোজকে যদি আমরা জলের মধ্যে দিয়ে দিই তাহলে কি হয়? আচ্ছা, তার আগে একটা বিষয় দেখো, জলের সংকেত হচ্ছে H2O, জলের সংকেত হচ্ছে H2O। তাহলে H2O, এই যে এর গঠনটা যদি দেখি তাহলে এর গঠনটাই আমরা দেখতে পাবো উপরে অক্সিজেন এবং দুই সাইডে দুটো হাইড্রোজেন লেগে থাকে এবং মাঝখানে একটা গ্যাপ থাকে। এই গ্যাপটাতে গ্লুকোজের ছোট ছোট যে কণা, সেই কণাগুলো কি হয় না এইখানে এসে প্রবেশ করে আটকে যায়। ফলে এটা তো আর আয়নিত হয় না, তাই গ্লুকোজের জলীয় দ্রবণ কিন্তু তড়িৎ পরিবহন করে না। তোমরা আরেকটা জিনিস মনে রাখবে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থগুলো সেগুলো কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, তবে খুব কম। কেন? কারণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে যখন আমরা জলের মধ্যে দিয়ে দিই তখন সেগুলো কি হয় না, তখন সেগুলো অল্প পরিমাণ আয়নিত হয়, খুব কম সংখ্যায় আয়নিত হয়, ফলে খুব কম পরিমাণে তড়িৎ পরিবহন করে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরে কি পেলাম না, গলিত সোডিয়াম ক্লোরাইড এটা কি করে না তড়িৎ পরিবহন করে। চলো এবার নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? আর বিশুদ্ধ জলের, চিনির জলীয় দ্রবণের, তরল হাইড্রোজেন ক্লোরাইডের, অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ। এটা আসছে দেখো মাধ্যমিক 2019-এ আসছে। তাহলে এর উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হবে অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ। আগেই আমরা জানলাম যে অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণে কি হবে, এটা একটা মৃদু অ্যাসিড, আর মৃদু অ্যাসিডে কি হয় না অল্প পরিমাণ আয়নিত হয়, ফলে অল্প পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারে, তাই না? তাহলে বিশুদ্ধ জলের ক্ষেত্রে কেন হয় না? বিশুদ্ধ জলের ক্ষেত্রে কি হয় না, বিশুদ্ধ জল এখানে কোনো রকমের আয়ন কোনো রকমের ধাতব লবণ বা ধাতু মিশ্রিত থাকে না, তাই বিশুদ্ধ জলের ক্ষেত্রে কিন্তু আয়নিত হওয়ার কোনো একটা ব্যাপার থাকে না, তাই বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না। চিনির জলীয় দ্রবণের বিষয়টা তোমরা আগেই বুঝিয়ে দিলাম, তরল হাইড্রোজেনটাও আগে বোঝানো হলো। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে না, এখানে সঠিক উত্তর হবে কি যে তরল অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ। এর সঙ্গে তোমরা মনে রাখতে পারো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, আর যে সমস্ত পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না সে সমস্ত পদার্থকে কী বলা হয় না তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলা হয়। কোনগুলো হবে? চিনি, পেট্রোল, বেনজিন, অ্যালকোহল, ইউরিয়া, বিশুদ্ধ জল, এগুলো সবই হচ্ছে কি না সমযোজী যৌগ, এবং এইগুলো সবগুলোই হচ্ছে কি তড়িৎ পরিবহন করতে পারে না। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি ঠিক সেটা তোমাকে বার করতে হবে। এটা আসছে দেখো 2020-তে আসছে। ক্যাথোডের ভর কমে, অ্যানোডের ভর বাড়ে, দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্ব কমে, দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। কোনটা উত্তর হবে? এক্ষেত্রে উত্তর হবে দ্রবণে কপার সালফেট এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। এটা একটু বিস্তৃতভাবে আমাদের বুঝতে হবে, এটা তোমাদের অন্য ভিডিওতে আমি বুঝিয়ে দেব। অ্যাসিডিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এটা একটু আগেই আমি বুঝিয়ে দিলাম। দেখো এটা মাধ্যমিক 2022-এ আসছে। তাহলে উত্তর তোমরা আশা করছি পেরে গেছো। এটা উত্তর কি হবে? একদম ঠিক বলেছ। আংশিক বিয়োজিত হয়ে অল্প পরিমাণ আয়ন উৎপন্ন করে, সেই কারণে অ্যাসিডিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাই না? চলো পরের প্রশ্ন দেখা যাক। এটা তোমরা একবার দেখে নিও কি লেখা আছে, এটা একটু আগে আমি তোমাদের বললাম। দেখো পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে জারণ ঘটে ও অ্যানোডে বিজারণ ঘটে, উভয় তড়িৎদ্বারে জারণ ঘটে, উভয় তড়িৎদ্বারে বিজারণ ঘটে, ক্যাথোডে বিজারণ অ্যানোডে জারণ ঘটে। কোনটা হবে? দেখো এটাও কিন্তু মাধ্যমিক 2022-এ আসছে। আমি এখানে মূলত সালের প্রশ্নগুলো নিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো তোলা হয়। আশা করছি বুঝতে পেরে গেছো কোন কোন স্থান থেকে কোশ্চেনগুলোকে তোলা হয়েছে। দেখো এটার উত্তর কি হবে? একদম ঠিক বলেছ, এটার উত্তর হবে ডি, অর্থাৎ ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। দেখো এখানে কি লেখা আছে, ক্যাটায়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে পরমাণু বা মূলকে পরিণত হয়। ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ হয়, তাহলে ক্যাথোড কী হবে? বিজারণ ঘটবে, তাই না? আচ্ছা, আবার দেখো অ্যানায়ন কি করে না, অ্যানায়ন
অ্যানোডকে ইলেকট্রন প্রদান করে, পরমাণু বা মূলকে পরিণত হয়। তাহলে ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে জারণ হয়, তাহলে অ্যানোডে জারণ ঘটে, অর্থাৎ ক্যাথোডে হয় বিজারণ এবং অ্যানোডে হয় জারণ। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখো, তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। কোনটা সঠিক নয় সেটা তোমাকে বার করতে হবে। এটা দেখো 2024 প্রশ্নটা দিয়ে দিয়েছে। অপশনে কি কি আছে? রাসায়নিক পরিবর্তন হয়, দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে, আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়। কোনটা হবে? একদম ঠিক বলেছ। এটার উত্তর হবে উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে। এটা কিন্তু সঠিক নয়। কেন নয় এবার বিষয়গুলো একটু জেনে নিই। দেখো, প্রথমত রাসায়নিক পরিবর্তন হয়। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি কোন শক্তিতে পরিণত হয়? না, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তাহলে তো এখানে রাসায়নিক পরিবর্তন হয়, এটা অবশ্যই ঠিক। দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। আমরা একটু আগেই পড়ে আসলাম এটা, যে সবসময় গলিত অথবা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো, অর্থাৎ অ্যাসিড, ক্ষার এবং লবণ। তাহলে এটাও ঠিক আছে। এবার দেখো ডি নম্বরে বলছে আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়। তাহলে আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয় সেটাও আমরা জানলাম, যে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় এই সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো আয়নিত হয়, এবং এই আয়নটাই কী করে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন, এইটাই কিন্তু তড়িৎ পরিবহন করে। তাহলে এটাও ঠিক আছে। তাহলে অবশ্যই এখানে কিন্তু ভুল কোনটা আছে? উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে, এটাই হবে উত্তর। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লোসপারের সঙ্গে নিচের কোনটি থাকে? এটা মাধ্যমিক 2023 দিয়েছিল। ঠিক আছে, দেখো একটা দিয়েছে অনাদ্র, স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, একটা রেপ হবে। আচ্ছা, তারপরে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম সালফেট, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম। বলো কোনটা উত্তর হবে? একদম ঠিক বলেছ, এখানে উত্তর হবে কিন্তু বিশুদ্ধ অ্যালুমিনা। তাহলে দেখো কি কি আমরা যদি অ্যালুমিনিয়াম নিষ্কাশন করি তার জন্য কি কি প্রয়োজন হয়। দেখো, অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য অ্যালুমিনা 20%-এর সঙ্গে ক্রায়োলাইট 60% এবং ফ্লোসপার হচ্ছে 20% মিশিয়ে কি করতে হবে না, এটাকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করব। তারপরে মিশ্রণটা গলে যাবে, এবং এই মিশ্রণটা যখন গলে যাবে তখন তার মধ্যে গ্রাফাইট তড়িৎদ্বার ব্যবহার করে যদি আমরা তড়িৎ চালনা করি, তাহলে ক্যাথোডে আমরা কি উৎপন্ন হবে না, ক্যাথোডে অ্যালুমিনিয়াম নিষ্কাশিত হবে, অর্থাৎ ক্যাথোডে অ্যালুমিনিয়াম মুক্ত হবে। তাহলে অ্যালুমিনিয়াম মুক্ত হলো, তাহলে আমাদের এখানে কী নেওয়া হলো না, অ্যালুমিনা নেওয়া হলো, অর্থাৎ বিশুদ্ধ অ্যালুমিনিয়াম। তাহলে এখানে উত্তর হবে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম কি? দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনগুলো এখানে ধাতু নিষ্কাশন করা হয়? লোহা, কপার বা তামা, সোডিয়াম এবং রূপা বা এজি আমরা বলতে পারি। ঠিক আছে, কোনটা হবে তোমরা বলো দেখি। আচ্ছা, দেখো এখানে অ্যান্সার হচ্ছে কি না, তোমাদের উত্তর হবে এখানে সোডিয়াম হবে উত্তর। কেন সোডিয়াম? দেখো ধাতু নিষ্কাশনে কি বলা হয়েছে, যেসব ধাতু তীব্র তড়িৎ ধনাত্মক, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি, এগুলোর কি করা হয় না, এগুলোর এই ধাতুগুলির ক্লোরাইড, অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে তাপ প্রয়োগ করে বিগলিত অর্থাৎ গলিয়ে দিয়ে তার তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ধাতু নিষ্কাশিত হয়। ঠিক আছে, তাহলে কি কি ধাতু পেলাম না এখানে আমরা পাচ্ছি হলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে এখানে তো আমাদের সোডিয়াম অপশনে আছে, তাই এটাই হবে আমাদের উত্তর। বেশ, এবার চলো আজকের লাস্ট প্রশ্ন। দেখো, ভোল্টামিটারে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কি ঘটে? বিজারণ ঘটে ও অক্সিজেন মুক্ত হয়, নাকি জারণ ঘটে অক্সিজেন মুক্ত হয়, বিজারণ ঘটে হাইড্রোজেন মুক্ত হয়, নাকি জারণ ঘটে ও হাইড্রোজেন মুক্ত হয়? এটার উত্তর হবে অপশন বি, অর্থাৎ জারণ ঘটে অক্সিজেন মুক্ত হয়। কিভাবে? চলো এবার একটু বুঝে নেওয়া যাক। দেখো, অ্যানোড এবং ক্যাথোড, অ্যানোডে দেখো কি উৎপন্ন হয়েছে, অক্সিজেন উৎপন্ন হয়েছে,
এবং ক্যাথোডে কী উৎপন্ন হয়েছে? হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। ঠিক আছে, জলের তড়িৎ বিশ্লেষণে কিন্তু অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় এবং ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়। এবং আমরা একটু আগে পড়ে আসলাম অ্যানোডে হচ্ছে জারণ ঘটে আর ক্যাথোডে হচ্ছে বিজারণ ঘটে। তাহলে অবশ্যই আমাদের উত্তর কী হবে? জারণ ঘটে হচ্ছে অ্যানোডে এবং অক্সিজেন এখানে মুক্ত হয়। এখান থেকে তোমরা দুটো গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে। জলের যখন তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় তখন হাইড্রোজেন আর অক্সিজেনের যে অনুপাত সেটা থাকে কত না 2:1। আবার যদি বলা হয় হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কত, তখন হয়ে যাবে 1:8। তোমরা এটাকে মনে রাখবে।